একটু ভাবুন তো, এমন একজন মানুষের কথা যার একটা ফোনে জেলা প্রশাসক কাঁপতেন, যার গাড়ির বহর দেখলে রাস্তায় মানুষ সরে দাঁড়াতো, যার দরবারে সন্ধ্যার পর থেকে গভীর রাত অবধি মানুষের ভিড় লেগেই থাকতো। কেউ আসতো কারো কাজ নিয়ে, কেউ আসতো শুধু একটু দেখা পেতে। আজকে সেই মানুষটি হাসপাতালে একটা বিছানায় শুয়ে আছেন। তার চোখ খোলা, কিন্তু তিনি চিনতে পারছেন না কাউকেই। তার নিজের নাম জিজ্ঞেস করলে তিনি জবাব দিতে পারছেন কিনা তাও সন্দেহ রয়েছে। যে মানুষ এক সময় দেশের ভাগ্য নির্ধারণী আলোচনায় বসতেন, আজ তার নিজের ভাগ্যটাও তার হাতে নেই। কিন্তু এই গল্পটা শুধু একজন অসুস্থ মানুষের বা অসুস্থ বৃদ্ধের গল্প নয়। এই গল্পের ভিতরে লুকিয়ে রয়েছে রক্ত, রাজনীতি, প্রতিশোধ আর ক্ষমতার এক নেশার কাহিনী, যেটা শুনলে আপনি চুপ করে বসে থাকতে পারবেন না। তো চলুন শুরু করি একদম গোড়া থেকে। 60-এর দশকের শেষ দিকে, তখন পূর্ব পাকিস্তান টালমাটাল, রাজনীতির মাঠ উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তরুণ ছাত্ররা দেশ গড়ার স্বপ্ন দেখছে। ঠিক সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সর্বোচ্চ পদটি দখল করে নিলেন তরুণ তোফাইল। ডাকসুর ভিপি হওয়ার সে সময় ছোট ব্যাপার ছিল না। পুরো পূর্ব পাকিস্তান ছাত্র রাজনীতিতে তখন যাকে সবাই চেনে, যার কথায় মিছিল বের হতো, সেই তোফায়েল আহমেদ ছিলেন ছাত্র নেতাদের অন্যতম ক্ষমতার একটি নাম। কিন্তু ক্ষমতার প্রথম স্বাদ পেতে না পেতেই ঘটে গেল এমন কিছু যা পরবর্তী 5 দশক ধরে তাকে তাড়া করে বেরিয়েছে। ঘটনা 69 সালের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনার হচ্ছিল। বিষয় ছিল পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। সেখানে একজন তরুণ দাঁড়ালেন, তার নাম আব্দুল মালিক। প্রাণ রসায়ন বিভাগের অসাধারণ মেধাবী ছাত্র। তিনি ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে যুক্তি দিলেন। এত শক্তিশালী ছিল তার যুক্তি যে সেমিনারে উপস্থিত অধিকাংশ শিক্ষার্থী করতালি দিয়ে তাকে সমর্থন জানালেন। অপরদিকে যারা ভিন্নমত রাখলেন, তাদের যুক্তি আব্দুল মালিকের সামনে টিকল না। বুদ্ধির লড়াইয়ে হেরে গেলেন তারা। একজন ছাত্র কেবল তার মত প্রকাশ করলেন, যুক্তি দিয়ে কথা বললেন, কাউকে গালি দেননি, কারো গায়ে হাত তোলেননি। একটা গণতান্ত্রিক সেমিনারে নিজের অবস্থান ব্যক্ত করলেন, এতটুকুই। কিন্তু এরপর কি হলো সেটা আসলে ভয়ঙ্কর অধ্যায়। কিছুদিন পরে আরো একটি সেমিনার ডাকা হলো একই বিষয়ে। সেখানেও আব্দুল মালিক বক্তব্য রাখলেন। আবারও তার যুক্তির সামনে বিপক্ষের দুর্বল প্রমাণিত হলো। এবার যুক্তিতে না পেরে তারা বেছে নিলেন সম্পূর্ণ ভিন্ন পথ। সেমিনার শেষে আব্দুল মালিক যখন বের হচ্ছিলেন, তখন একদল সশস্ত্র আক্রমণকারী তার উপর ঝাঁপিয়ে পড়ল। সেই আক্রমণে আব্দুল মালিকের প্রাণ গেল। একজন মেধাবী তরুণ, যার অপরাধ ছিল শুধু নিজের বিশ্বাসের পক্ষে কথা বলা, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। এই ঘটনার সাথে যাদের নাম জড়িয়েছিল বা অভিযোগ উঠেছে, তাদের তালিকায় তোফায়েল আহমেদের নাম সবার আগে আসে। এবার একটু ভাবুন, যে মানুষ যুক্তির মোকাবেলা করতে না পেরে সহিংস আশ্রয় নিয়েছিল, সেই মানুষই পরবর্তী কয়েক দশক ধরে দেশের ক্ষমতার কেন্দ্রে থেকেছেন। বারবার সংসদে বসেছেন, মন্ত্রিত্ব পেয়েছেন, শিক্ষামন্ত্রী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পেয়েছেন। তার এক কথায় শিল্পপতিরা কাঁপতেন। ব্যবসায়িক লাইসেন্স থেকে শুরু করে বড় বড় চুক্তি, সবকিছুই তার প্রভাবে ছিল অনস্বীকার্য। কিন্তু ক্ষমতার চূড়ায় থাকা মানুষটি একটা জায়গায় গিয়ে হোঁচট খেলেন। সেটা হলো তার নিজের দলের ভেতরের রাজনীতি। একটা সময় এলো যখন দলের সর্বোচ্চ নেতৃত্বের সাথে তার দূরত্ব তৈরি হলো। যে সহচর্য তাকে ক্ষমতায় রেখেছিলেন, সে সহচর্যই আস্তে আস্তে সরে গেলেন। রাজনীতির মাঠে এটা খুবই পরিচিত দৃশ্য। যতদিন কাজে লাগে ততদিন কাছে রাখা হয়, তারপর পাশে সরিয়ে দেওয়া হয় নতুন কাউকে বসানোর জন্য। তবে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হলো তখন, যখন তিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধীদের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করতেন, সেটা মনে করা হয়। বিশেষ করে একজন প্রবীণ রাজনীতিবিদদের কারাবাসের বিষয়ে তার বক্তব্য ছিল চরম নির্মম। তিনি প্রকাশ্যে বলেছেন, বিরোধী দলীয় নেত্রী যদি কারাগারে থেকে তাদের দলের ভোট কমিয়ে দেয়, তাহলে তাকে কারাগারে রাখা হোক। চিকিৎসার অজুহাতে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেছিলেন তিনি। এখন একটু থামুন আর চিন্তা করুন, একজন রাজনীতিবিদ যখন আরেকজনের চিকিৎসা পাওয়ার অধিকারকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন তার মানবিকতা নিয়ে প্রশ্ন ওঠা কি অস্বাভাবিক? আর আজকে সেই মানুষ হাসপাতালের নিবিড় পরিচর্যার কেন্দ্রে শুয়ে রয়েছেন। তার আইনজীবী আদালতে দাঁড়িয়ে রয়েছেন, তার মক্কেল কাউকে চিনতে পারছে না। তার স্মৃতিশক্তি নেই, আদালতে উপস্থিত হওয়ার শারীরিক সামর্থ্য নেই। জীবনের কি নির্মম পরিহাস, তাই না? এদিকে আইনের জালু কিন্তু তাকে ছাড়ছে না। একটি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ঝুলেছিল। ক্ষমতাসীন সরকারের আমলে উচ্চ আদালতের নির্দেশে সেই মামলার কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। কিন্তু এখন সেই স্থগিতাদেশ উঠে গেছে, মামলা আবার সচল হয়েছে। অভিযোগ হলো, ক্ষমতার অপব্যবহার করে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে। সোনালী ব্যাংকের একটি শাখা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগীর মাধ্যমে টাকা স্থানান্তর এবং উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু কাকে গ্রেপ্তার করবেন? যে মানুষ নিজেই জানেন না তিনি কোথায় আছেন, কেন আছেন, তাকে গ্রেপ্তার করে কি লাভ?
এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটা অদ্ভুত চ্যালেঞ্জ। বিচার চাইছে দেশ, কিন্তু আসামির এমন অবস্থা যে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর ক্ষমতাও তার নেই। রাজধানীতে যে তার বাসভবন, সেটা একসময় ছিল একটা ক্ষুদ্র সচিবালয়ের মতো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের আনাগোনা, নিচতলায় এক পাশে ছিল তার পড়ার ঘর, দেওয়াল জুড়ে বিদেশি আর দেশি বইয়ের সমাহার। অন্য পাশে বিশাল ড্রয়িং রুম, যেখানে দেওয়ালে ঝুলে থাকতো ঐতিহাসিক মুহূর্তের আলোকচিত্র, মার্বেল পাথরের দুর্লভ শিল্পকর্ম সাজানো থাকতো চারপাশে। সে বাড়িতে আজ শুনশান নীরবতা, মানুষ থাকলেও প্রাণ নেই। যে দরজায় একসময় লাইন পড়ে যেত, সেই দরজায় এখন কেউ কড়াই নড়ছে না, সেই দরজায় এখন কেউ কড়া নাড়ছে না। এটাই বোধহয় ক্ষমতার সবচেয়ে কঠিন সত্য। ক্ষমতা যখন থাকে তখন মানুষ ভিড় করে আসে, আর যখন চলে যায় তখন সেই মানুষরা এমন ভাবে সরে যায় যেন কোনোদিন চেনাই ছিল না। আওয়ামী লীগের ভেতরে দেখুন, এই দলের কত নেতারা একসময় তোফায়েলের পায়ের কাছে ঘুরঘুর করত, তার এক ফোনেই দৌড়ে আসতো। আজ তাদের কাউকে আর হাসপাতালের বেডের পাশে দেখা যাচ্ছে না। এটাই রাজনীতি, এটাই বাস্তবতা। তবে একটা প্রশ্ন থেকেই যায়, তোফায়েল আহমেদের এই পরিণতি কি শুধুই প্রকৃতির নিয়ম, নাকি এটাকে অন্যভাবেও দেখার সুযোগ আছে? ৬৯ যে তরুণ আব্দুল মালেকের জীবন অকালে শেষ হয়ে গিয়েছিল, তার পরিবার কি কোনোদিন বিচার পেয়েছে? যে মায়ের কোল খালি হয়েছিল, সেই মা কি কোনোদিন ন্যায় বিচারের মুখ দেখেছে? বাংলাদেশের ইতিহাসে এমন অসংখ্য আব্দুল মালেক আছেন যাদের রক্তের দাগ কেউ মুছে দেয়নি, কেউ হিসাবও নেয়নি। সে প্রসঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ লাইন না বললেই নয়। তোফায়েল আহমেদ শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি রাজনীতির সংস্কৃতির প্রতীক। সেই সংস্কৃতি যেখানে ভিন্নমত মানে শত্রু, যেখানে যুক্তির জবাব দেওয়া হয় লাঠি দিয়ে, যেখানে ক্ষমতা মানে দায়িত্ব নয়, ক্ষমতা মানে দম্ভ। এই সংস্কৃতি শুধু একটি দলের নয়, এটা বাংলাদেশের রাজনীতির একটা দীর্ঘ রূপ। আজকে যারা ক্ষমতায় আছেন, যে কোনো দলই হোক, তাদের তোফায়েল আহমেদের সেই দৃশ্যটা মনে রাখা দরকার। হাসপাতালের সাদা চাদরে মোড়া একটা শরীর, যেখানে স্মৃতি নেই, শক্তি নেই, পরিচয় নেই। একসময় সর্বশক্তিমান মন্ত্রী আজ নিজের নাম বলতে পারছেন না। এই দৃশ্য যদি কাউকে বিনয়ী না করে, তাহলে কোনো উপদেশ তাকে বদলাতে পারবে না। ইতিহাস বারবার প্রমাণ করছে, ক্ষমতা ধার করা জিনিস, এটা কারো কাছে স্থায়ী নয়। ফেরাউন থেকে শুরু করে আধুনিক যুগের এক নায়করা সবাই একটা সময় ক্ষমতা হারিয়েছে, কেউ বিপ্লবে, কেউ যুদ্ধে, কেউ রোগে, কিন্তু হারিয়েছে সবাই। তোফায়েল আহমেদও তার ব্যতিক্রম নন। সবচেয়ে বড় প্রশ্নটা এখন রয়ে যায়, তোফায়েল আহমেদের বিচার কি কোনোদিন হবে, নাকি এই অসুস্থতার আড়ালে সব দায় চাপা পড়ে যাবে? যে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে, সেই মামলার পরিণতি কি হবে? আব্দুল মালেকের রক্তের ঋণ, সেটা কি কোনোদিন শোধ হবে? এই প্রশ্নের উত্তর আপনার কাছে কি? কমেন্ট বক্সে জানান আপনি কি মনে করেন। ক্ষমতা কি সত্যি মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্বের মূল্য কি এইভাবেই চুকাতে হয়? একটা কথা মনে রাখবেন, মৃত্যু কোনো পদমর্যাদা মানে না। সে মন্ত্রী আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করে না। সে আসে নীরবে, সে নিয়ে যায় সবকিছু, পেছনে পড়ে থাকে শুধু কাজ আর কথা। আজ তোফায়েল আহমেদের পেছনে যে পড়ে আছে, সেটা দেখে আগামী রাজনীতিবিদদের কি শিক্ষা নেওয়া উচিত নয়? নাকি এই গল্পের পুনরাবৃত্তি হতেই থাকবে বছরের পর বছর ধরে? সময় বলে দেবে, কিন্তু ততক্ষণে হয়তো আরো অন্য তোফায়েল তৈরি হয়ে যাবে, আর আরো অনেক আব্দুল মালেকের রক্ত ঝরবে নীরবে।